নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। গত পর্বে আপনারা দেখেছেন আমি এসেছি বীরভূমে। সিউড়িতে থেকে গতকাল গিয়েছিলাম মন্দির গ্রাম ভান্ডির বনে। আজও প্রাতরাশ সেরে বেরিয়ে পড়েছি ছুটি মোটেল থেকে। আজ চলেছি ঝাড়খণ্ডের মন্দির গ্রাম মলুটি। সিউড়ি থেকে মলুটি যেতে হলে মল্লারপুর দিয়ে যাওয়াই সুবিধে। কিন্তু আমি যাচ্ছি একটু ঘুরে। তিলপাড়া ব্যারেজ পার করে শেহারাকুড়ি বা শেওড়াকুড়ি মোড় থেকে বাঁদিকে বেঁকে আমি চলেছি ঝাড়খণ্ডের দিকে। আমার যাত্রাপথ হবে রানীশ্বর আসনবনি হয়ে বারমেশিয়া, সেখান থেকে দুমকা রামপুরহাট রোড ধরে সোজা মলুটি। এই রাস্তায় কিলোমিটার একটু বেশি পড়ে বটে, কিন্তু আমি যাচ্ছি পথের সৌন্দর্যের কারণে। জঙ্গল পাহাড়ের শোভায় ভরা এই পথটি আমার বড় প্রিয়। বীরভূম থাকাকালীন বহুবার এই পথ দিয়ে গিয়েছি শুধুমাত্র এর সৌন্দর্যের টানে। আর ঝাড়খণ্ডের রাস্তাও চমৎকার। ঘণ্টা দুয়েকের মধ্যে চলে এলাম গন্তব্যের কাছাকাছি। ওই দেখা যাচ্ছে মলুটিতে ঢোকার জন্য তোরণ রাস্তার ওপরে। অদ্ভুত গ্রামে মলুটি। কেউ বলে না দিলে মনেই হয় না বাংলার বাইরে কোনো গ্রামে আমি এসেছি। চারিদিকে মুখোপাধ্যায়, চক্রবর্তী, বিশ্বাস অথবা সরকারের ছড়াছড়ি। বাংলায় লেখা, বাংলায় কথা, বাংলাতেই অভাব অভিযোগ, পাওয়া না পাওয়ার গল্প। মন্দির গ্রাম হিসেবেই খ্যাতি মলুটির। আসার পথে বড় রাস্তার মোড়ে তোরণেও সে কথাই লেখা ছিল। চতুর্দশ শতকের মল্লহাটি আজ হয়েছে মলুটি। রামপুরহাট থেকে দুমকা যাওয়ার পথে কম বেশি 15 কিলোমিটার দূরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে শক্তি সাধকদের তন্ত্রভূমি দুমকার গুপ্তকাশী মলুটি গ্রাম। এখান থেকে জেলা সদর দুমকার দূরত্ব 55 কিলোমিটারের মতো। গ্রামের ধার দিয়ে বইছে দুটো নদী, চুমড়ে আর চন্দন নালা। বাঙালি প্রধান হলেও মলুটিতে বেশ কয়েক ঘর ওরাও এরও বাস। কথা বলতে বলতে ঢুকে পড়েছি মন্দিরের এই গ্রামে। এই দেখুন না, শুরু হয়ে গিয়েছে মন্দির। সামনে একসঙ্গে অনেকগুলো মন্দির রয়েছে। আমরা দাঁড়াবো সেখানে। মলুটিতে ঢুকে খুব মনে হচ্ছিল মেদিনীপুরের পাথরা গ্রামের কথা। সেখানেও তো এমনই মন্দির ছড়িয়ে, তবে মলুটিতে মন্দিরের সংখ্যা পাথরার প্রায় দ্বিগুণ। মলুটির মন্দিরে টেরাকোটার কাজও দেখার মতো। তাই পাথরা আজও আধারে রয়ে গেলেও মলুটি কিন্তু প্রচারের আলো পেয়েছে ইতিমধ্যেই। সপ্তদশ শতকে আলাউদ্দিন হোসেন শাহর প্রিয় বাজ পাখি উদ্ধার করে দিয়ে বসন্ত রায় রাজ তালুক পান, হয়ে যান বাজ বসন্ত। বীরভূমের কাতিক গ্রামের এই মানুষটির বংশধরেরা প্রথমে দামড়ায় থাকেন, তারপরে মলুটিতে চলে আসেন। নানকার বা করমুক্ত রাজ্য মলুটিতে বাজ বসন্তের পরিবারটি 4 তরফে ভাগ হয়ে যায়। আর 4 তরফের নিজেদের মধ্যে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা থেকেই অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকের শেষ ভাগ পর্যন্ত সময়কালে নির্মিত হয় 108টি মন্দির। এই 108টির মধ্যে 72টি আজও অক্ষত। 72টির ভেতর 57টি চারচালা ঘরানার, বাকিগুলি রেখদেউল, রাসমঞ্চ, সমতল ছাদ কিংবা এক বাংলা। পরপর 3টি চারচালা স্থাপত্যের শীর্ষে মন্দির, মসজিদ, গির্জার ধরনে সাম্প্রদায়িকতা থেকে বেরোনো এক অন্য ইতিহাস এখানে। মন্দির গবেষক বা পর্যটকদের কাছে তাই মলুটি যেন স্বর্গসম।
অনেক মন্দিরেই আরাধ্য হন মূলত শিব, যদিও শাক্ত মন্দিরও কম নয়। অলঙ্করণে কোথাও ফুল পাথর, কোথাও টেরাকোটা, কোথাও আবার মহিষাসুর মর্দিনীর প্যানেল, রামায়ণ, বকাসুর বধ, যক্ষ যক্ষী, সামাজিক ইতিহাসের ক্রনোলজি, মুঘল যুগ থেকে ব্রিটিশ ক্রমবিকাশের সিরিজ। মন্দির গাত্রের পরতে পরতে উকি দিচ্ছে ইতিহাস, যদিও সংরক্ষণের ত্রুটি রয়ে গেছে বিস্তর। পেশাদারিত্বের অভাব স্পষ্ট এখানে। এই দেখুন না, মন্দির সংস্কারের কাজ চলছে, কিন্তু নির্মাণ শিল্পীদের কাছ থেকে শুনলাম তারা আগেকার সেই টেরাকোটার কাজ বা ভাস্কর্যের ধার কাজ দিয়েও যাবেন না, কারণ সেগুলি করার মতো দক্ষতা তাদের এখন আর নেই। তাই কোনো মতে প্লাস্টার করে একটু রং করেই রেখে দেওয়া হবে। এখান থেকে আরো একটু সামনে এগোনো যাক। মাটির দুই বাড়ির মধ্যে দিয়ে পথ, ভারী সুন্দর। এগোলাম সেই পথে। খানিক গিয়ে আবার মন্দির রাজি, অসংখ্য ছোট বড় মন্দির চারিদিকে। চলুন একে একে ঘুরে দেখি সেগুলি। এপাশে আছে দোলমঞ্চের মতো একটা কাঠামো, কিন্তু শুনলাম এটি দোলমঞ্চ বা রাসমঞ্চ নয়, এটি কালী মন্দির। কালী পুজোর সময় নাকি এখানেই পুজো হয়। গোটা গ্রাম জুড়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির। টেরাকোটার কাজগুলি খুঁটিয়ে দেখতে অনেকটা সময় লেগে যায়, সেটাই দেখছিলাম মন দিয়ে।
এতগুলি মন্দির দেখা সহজ কাজ নয়। ইতিমধ্যে কেটে গিয়েছে প্রায় ঘন্টা 3। দুপুর ঘন হয়ে এসেছে, এবার যেন একটু খিদে খিদে পাচ্ছে। রওনা দিলাম এই মন্দির চত্বর থেকে। মৌলটিতে কিন্তু ভালো খাবারের হোটেল এখনো গড়ে ওঠেনি। শীতের দিকে এলে তাও মন্দিরের সামনে বেশ কিছু দোকান পাবেন, অন্য সময় তাও মেলে না। আমি চলেছি মৌলটি গ্রামেই দিলীপ বাগদির বাড়ি। আমি মৌলটিতে এলে দিলীপ দা এবং বৌদি আমার খাওয়ার ব্যবস্থা করেন, আজও ব্যতিক্রম হয়নি। চলে এসেছি দিলীপদার বাড়িতে। বাড়ির উঠোনে বসেই সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা। বৌদি সকাল থেকে রান্না করে বসে আছেন। আমি যেতেই খাবার দেওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়লেন। তদারকিতে দিলীপদার নিজে। আসলে দিলীপদার ক্যাটারিংয়ের ব্যবসা। আমি যখন প্রথম এখানে আসি তখন তো এখানে কিছুই ছিল না। এই দাদা বৌদি আমার খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন। তারপর থেকে আমি যতবার আসি এখানেই খাই। খেতে পারেন আপনারাও। গরম গরম ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, ফুলকপির তরকারি, মাছের ঝাল, চাটনি, মিষ্টি, কি নেই খাবারে। মৌলটি বেড়াতে আসলে যেটা সমস্যা সেটা হচ্ছে মৌলটিতে খাবারের খুব ভালো হোটেল বা সেরকম কিছু নেই, এখনো গড়ে ওঠেনি। তো সেক্ষেত্রে আমাদের সহায়ক হন দিলীপদা এবং বৌদি। আমরা এখানে এসে খেয়েছি দিলীপদার বাড়িতে। এই যে একদম সুন্দর পরিবেশে খাচ্ছি, পেছনে একটা মাটির ঘর, বিজুলির চাল, তার সামনে দাওয়ায় বসে আমরা খাচ্ছি। যদিও একটু চেয়ার টেবিল পেয়েছি, শহুরে ভাবে এসছে, তবুও একদম আম গাছের নিচে, খুব সুন্দর, সামনে একটা পুকুর। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া খুব সুন্দর, বৌদির রান্না খুব ভালো। তো আমি আগে খেয়েছি, আর একটুখানি খেয়ে আপনাদের খাওয়ার দেখানোর জন্য খাচ্ছি আমি একটু। কিন্তু আমি জানি বাহ, বৌদির রান্না বেশ সুন্দর। তো আমরা খাই। মৌলটিতে আসলে আপনারা যদি খেতে চান, আমি দিলীপদার নাম্বার পরে আপনাদের দিয়ে দেবো, যোগাযোগ করে আপনারা আসতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর মৌলটিতে সেরকম বিখ্যাত বা জনপ্রিয় খাবার দাবার কিছু নেই। আমরা দুপুরে ভাতটা এখানে খাচ্ছি, তারপরে আরও একটু বন্ধুটুকু দেখে আমরা এখান থেকে রওনা দেবো। তাহলে একটু দুপুরের খাবার মানে মধ্যাহ্ন ভোজন সারতে থাকি আমরা। সত্যি বৌদির হাতের রান্নাটি চমৎকার। বেশ তৃপ্তি করেই সারা হলো মধ্যাহ্ন ভোজন। খেতে খেতেই বিকেল হয়ে এসেছে, এবার বেরিয়ে পড়ার পালা। এবারে চলেছি মৌলিক্ষা মায়ের মন্দিরের দিকে। মৌলটি গ্রামে এই মন্দির রাজির পাশাপাশি মৌলটির প্রসিদ্ধি দেবী মৌলিক্ষার কারণেও। আগে এই মন্দির চত্বর বেশ ফাঁকা ফাঁকাই থাকত, সম্প্রতি দেখছি বেশ একটু জমজমাট হয়েছে। মন্দিরের আশেপাশে দোকানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবার ঢোকা যাক মন্দিরের ভিতরে। মৌ অর্থাৎ মাথা, ইক্ষা অর্থাৎ দেখা, এখান থেকে এসেছে মৌলিক্ষা। মূর্তির গড়নে বজ্রযানী বৌদ্ধ মতের প্রভাব। বৌদ্ধ তান্ত্রিক বজ্রযানীদের আরাধ্যা সিংহবাহিনী দেবী মৌলিক্ষা হিসেবেই নামাঙ্কিত হন এখানে। অবয়ববিহীন শুধুমাত্র দেবী মস্তকের উপর ভিত্তি করে নির্মাণ, ল্যাটেরাইট পাথরকে ছেনি দিয়ে কেটে। এই মন্দির চত্বরে আছে বামদেবের মন্দির। কথন অনুযায়ী এই মৌলিক্ষা মন্দিরেই সাধক হিসেবে আসেন বামদেব চট্টোপাধ্যায় ওরফে বামাখ্যাপা। যদিও তার আগে মৌলটির আত্মীয় ফতেচাঁদের সাহায্যে 4 তরফের বিষ্ণু মন্দিরে পুজোর জন্য ফুল তোলার কাজ পান। মৌলটির সাধনা শেষ করে তারাপীঠ যাওয়ার আগে তার ত্রিশূল এবং শঙ্খ রেখে যান বামদেব।
এই প্রসঙ্গে বলে রাখি, এই মৌলিক্ষা মা কিন্তু সম্পর্কে তারাপীঠের তারামায়ের বোন হন। এবার এলাম মন্দিরের বাইরে। মন্দিরের পাশের মাঠটিও বেশ বড়সড়, সেখানেও সৌন্দর্যায়নের কাজ হয়েছে দেখছিলাম, রয়েছে বসার জায়গাও। তবে এখনও মৌলটি অনেকটা ফাঁকাই, তারাপীঠের মতো ভিড় বা ব্যস্ততা এখনও মৌলটিকে গ্রাস করেনি, তাই এখনও কিছুটা ভালো লাগে এই এলাকাটি। পশ্চিমাকাশে রক্তাভ সূর্য জানান দিচ্ছে এবারে ফেরার সময় হয়ে এসেছে। ভারী সুন্দর লাগছিল এই সূর্যাস্তের সময়টা। সন্ধে হয়ে আসছে, এবার তো ফিরতেই হবে। আমি অবশ্য আজ সিউড়িতেই থাকবো, কাল ভোরে ফিরে যাব কলকাতা। বেরিয়ে পড়লাম মৌলটি থেকে। এবারে অবশ্য মল্লারপুর হয়ে সিউড়ি ফিরব। এবারে বলি মৌলটিতে যাতায়াতের বিষয়টি। রামপুরহাট বা মল্লারপুর দুদিক দিয়ে যাওয়া যায় মৌলটি। একটু ঘুরে দুমকা হয়েও এমনকি ম্যাসাঞ্জর হয়েও মৌলটি যাওয়া সম্ভব। রামপুরহাট বা মল্লারপুর থেকে মৌলটি আধ ঘন্টার পথ, তাই সকালে গিয়ে বিকেলের মধ্যে সহজেই ফিরে আসা যায়। মৌলটিতে থাকার ব্যবস্থাও আছে। ঝাড়খণ্ড পর্যটন দফতর এবং দুমকা জেলা পরিষদের পক্ষ থেকে দুটি সরকারি বাংলো আছে। আগে থেকে বলে রাখলে ভোগ খাওয়ার ব্যবস্থাও মৌলিক্ষা মন্দিরের পক্ষ থেকে হয়ে যায়। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসছি সামনের সপ্তাহে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার হদিশ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।